বাংলাদেশটা আমার আর আপনার। ডক্টর ইউনূস বাংলাদেশকে ধারণ কখনোই করেননি, ৭১-এ করেননি, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার সময়ও করেননি, আর তার পরবর্তীতে কোন সরকারের সময় তিনি বাংলাদেশের জন্য কিছু করেননি। আমরা অবশ্যই, আমি দস্তগীর জাহাঙ্গীর এই চ্যালেঞ্জটুকু জানাতে চাই, বিশ্বকেই জানাতে চাই আপনার মাধ্যমে, যে ডক্টর ইউনূস কি কারণে এই করলেন, কি কারণে, কি জন্যে উনি নোবেল প্রাইজ পেলেন, সেটা নিয়ে আমরা আলাপ শুরু করে দিয়েছি, এবং আমরা আশা করছি যে আমরা এই বিষয়ে কোনো একটা আন্তর্জাতিক আলাপ তৈরি করতে পারবো। আলাপের অর্থ হলো যাতে করে মানুষ কথা বলেন যে উনি কোন দেশের জন্য, কোন শান্তির জন্য কাজ করলেন, যে তিনি হলেন শান্তিতে নোবেল বিজয়ী। ধন্যবাদ আপনাকে। আপনি সাংবাদিকদের বিষয়টা যখন তুলেছেন, আমি একটু আপনাকে নিউ ইয়র্ক প্রেস ক্লাবে আমরা বাংলাদেশি সাংবাদিকদের একটা সমাবেশ আমরা দেখেছি। সেখানে আমাদের একজন সহকর্মী সুলতানা রহমান, তার প্রতি একটা মারমুখী আচরণ আমরা দেখেছি। আবার ওই ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, তাকেও বেশ দায়িত্বশীল ভূমিকায় দেখেছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে নিজেই আমি প্রতিবাদ করেছি। নট অনলি দ্যাট, দ্য ভয়েস এর পক্ষ থেকে আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশে যে মব সৃষ্টি করে সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, তথাপি একজন সংবাদ কর্মীর উপর যে মব করা হচ্ছে, সেটা এটার এক্সটেনশন হলো তাদের যেহেতু কোনো বিচার হচ্ছে না, বাংলাদেশে তারা ধরাকে সরাজ্ঞান করছে, এবং এই ডক্টর ইউনূস একজন অসাংবিধানিক সরকারের প্রধান হিসাবে এখানে অনেকটাই পাইরেটসদের মতন অবস্থায় উনি সকল দলের সকলকে জনগণের টাকায় বিজনেস ক্লাসে নিয়ে এসে এই মবকে উনি এখানেও প্রেস ক্লাবে প্রদর্শন করেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি নামগুলো বলেছেন, এই আপনার সাথে কথা বলার কিছুক্ষণ আগেও সুলতানের সাথে আমার কথা হয়েছে। সে খুবই অসুস্থ হয়ে পড়েছে, এই ট্রাউমার ভিতর দিয়ে সে খুবই অসুস্থ অবস্থায় সে এখন আছে। আর আপনি দেখেছেন যে একজন নারীর প্রতি যে আক্রমণ, যে ভাষার প্রয়োগ, সেটা আমরা সারা জীবনের সংবাদকর্মী হিসেবে আমরা কখনোই দেখিনি। যতই যে কোনো সংবাদকর্মী বলুক যে আমি নিরপেক্ষ, আসলে সে কেউ নিরপেক্ষ নয়। এবং আমাদের সহকর্মী তিনি বলেছেন যে বাংলাদেশে সংবাদ কর্মীদের স্বাধীনতা নেই, জেলে আছে, সবগুলো বলাতে তাকে যে আক্রমণ করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। এবং এটা আসলে বাংলাদেশের ললেসনেসের এক্সটেন্ডেড এই আমাদের আমি বলবো নিউ ইয়র্কে ঘটে গেল। এবং এটা আসলে এটার কোনো প্রেসিডেন্স নেই। এরকম হওয়াটা উচিত কি অনুচিত সেই প্রশ্নে না গিয়ে বলবো যে সমাজটাকে ডক্টর ইউনূস এমন ভাবে নষ্ট করলেন যেটা প্রায় পৌঁছে গেছে বলা যায়। না হলে সংবাদকর্মীরা একে অপরের প্রতি এরকম, এবং একজন নারীর প্রতি এরকম আচরণ আমি দেখিনি। অনেক প্রতিযোগিতা দেখেছি, অনেক ক্রিটিসাইজ দেখেছি, হিংসা, প্রতিহিংসা, ঈর্ষা দেখেছি। আমি প্রফেশনাল ঈর্ষাকে খুব স্বাগত জানাই। আমি ফজলুল বাড়ির চেয়ে বেটার হব, এটাই তো আমার কাজ হওয়া উচিত। কিন্তু যে ঘটনাটা ঘটে গেল এটা সত্যি লজ্জাজনক। সবসময় সুলতানা, কিন্তু আমি ফলো করছিলাম, সুলতানা ওই প্রসঙ্গটাই আনলেন যে বাংলাদেশে এতজন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, সাংবাদিক হত্যা করতে পারে না, এই কথাটা বলার কারণেই তারপর আক্রমণটা শুরু হয়ে গেল। এই ঘটনার ফলশ্রুতিতেই আমি জাতিসংঘের সামনে ডক্টর ইউনূসের সম্বন্ধে বলেছি যে ডক্টর ইউনূস ইজ এ পাকিস্তানি, গো ব্যাক টু পাকিস্তান। এটা ছিল আমার অ্যাক্টিভিজম। এবং এই কথাটা বলাতে যদি আমাদের সহকর্মীদের উপর ভবিষ্যতেও আক্রমণ হয়, তাহলে আমি কথা দিতে পারি যে আমাদের সম্মিলিতভাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা এর তীব্র শুধু নিন্দা করেই শেষ করব না, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা আমাদের রাইটস জানি, এবং আমাদের রাইটসকে প্রতিষ্ঠিত করার উপায়গুলো আমাদের জানা আছে। এবং আমাদের এই সহকর্মীর প্রতি
আমাদের সহমর্মিতা রয়ে গেল। আপনি একা নন, আমরা আপনার সাথে আছি। তসলিম জাহাঙ্গীর, আপনার মাধ্যমে আমরা জাতিসংঘ সদর দপ্তরের বাইরের প্রতিবাদটা আমরা সরাসরি দেখেছি। অনেক অংশগ্রহণ ছিল, রাজনৈতিক পক্ষ বিপক্ষ ছিল। এই যে বাইরে যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলা কোন প্রক্রিয়ায় কি জাতিসংঘের অধিবেশনে পৌঁছেছে আপনি মনে করেন, বা পৌঁছানোর চেষ্টা ছিল? বহু এটা আমার ছিল পুরাতন একটি প্রশ্ন, অনেক দিনের প্রশ্ন যে এই যে জাতিসংঘের সামনে, হোয়াইট হাউসের সামনে, স্টেট ডিপার্টমেন্টের সামনে, সিএনএন এর সামনে আম সেই জন্য ইয়েটা আমি যেটা বলছি যে এসবগুলো তে কোনো রিঅ্যাকশন হয় কিনা, অ্যাকশন হয় কিনা। একটা বিষয় এখন আমি আপনাকে তথ্যটা জানাতে চাই। সেটা হলো যে এই সকল অ্যাক্টিভিজম বা এই সকল আয়োজনের জন্যে আগেই ইনফর্ম করতে হয়। ২ জায়গায় ইনফর্ম করতে হয়। ১ম জায়গাটা হলো লোকাল পুলিশের কাছে, এবং তারা গোয়েন্দা তথ্য রাখে এবং অনেক গোয়েন্দার উপস্থিতি থাকে। তারপর যেই জায়গাটা জাতিসংঘের, ওই জায়গাটা এই সময়ে আপনি প্রায় ৪-৫ ব্লক তারা ব্লক করে রাখে। অতএব ওইখানে আগে পারমিশন তারা জাতিসংঘে না জানলে সেখানে আসলে অনেকটাই যাওয়া দুষ্কর হয়ে পড়ে। তাই বলছি যে স্মারক বা অন্য কিছু তাদের হাতে না পৌঁছালেও জাতিসংঘ তারা এই বিষয়টা খুব নজর রাখে এবং তারা মনিটর করে। মনিটরের নজর মনিটর একই হলো। যে তারা এই বিষয়টা দে তাদের তাদের কর্মীদের মাধ্যমে এই বিষয়গুলো সংগ্রহ করে, এবং আমি এই বিষয়ে একটি প্রতিবেদনও তৈরি করছি। ভবিষ্যতে আপনার সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা জানা যায়, বুঝা যায় যে আমি বলতে পারি যে অবশ্যই এটার আছে, ইনফ্লুয়েন্স জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের। আমি এভাবে বলব যে ওই সদস্য রাষ্ট্রগুলোর অনেকেই সেই দিকে আসে, দেখতে আসে, ঘুরতে আসে। ওই দেশের সংবাদকর্মীরা আসে। এখানে কি হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করে। যেমন কালকে জাপান, চায়না স্পেশালি চায়নার, তারপর ব্রিটেন থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল। আরেকজন ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান সাংবাদিক, সে বলল যে তোমরা যে স্লোগানটা দিচ্ছ রাজাকার, এটার অর্থ কি? অতএব আমরা সেটাকে আবার ব্যাখ্যা করতে হলো। সো এই সার্বিকভাবেই বিরাট ইনফ্লুয়েন্স এটা। আর আপনাকে আমি জানাতে পারি যে জাতিসংঘের সামনে অনেক প্রতি বৎসরই এরকম কিছু হয়, বাঙালিরা করেন। কিন্তু এইবারের জনসমাবেশ এটা কিন্তু রাজনৈতিক দলীয় কোনো একক সমাবেশ ছিল না। আপনি যদি বলেন যে এটা আওয়ামী লীগের সমাবেশ ছিল, অবশ্যই আওয়ামী লীগের সমাবেশ ছিল। এটা যদি বলেন ছাত্রলীগের, যুবলীগের, মহিলা লীগের, সবারই ছিল। কিন্তু সেই সাথে আমরা ছিলাম ৭১ এর প্রহরী, আমরা আমাদের সাথে ছিল অন্যান্য অনেক কালচারাল সংগঠন, অনেক সামাজিক সংগঠন। আমরা নারী নামক একটা সংগঠন এসেছে। তা এই বিষয়গুলোকে দেখা গেল যে তাদের ভেতরে হলো সেই প্রতিরোধের এটাকে আনন্দর কথার চেয়ে মানুষ হেসে খেলে তাদের সাথে একসাথে আমাদের সাথে তাদের কুশল বিনিময় হয়েছে। কিন্তু প্রত্যেকের মনে ছিল একটি দৃঢ় প্রত্যয় যে আমরা এখানে এসেছি বাংলাদেশকে মুক্ত করার। মানে বাংলাদেশ এখন একটা একটা কি বলবো, এই যে এই ডক্টর ইউনূস কিন্তু উনি বলেছেন যে কি দৈত্য নাকি পেয়েছেন। তার মানে একটা কৌটার ভিতর উনি ঢুকিয়েছেন বাংলাদেশকে। সো সেখান থেকে মুক্ত করার জন্যে মানুষ এইভাবে সমবেত হয়েছে গতকালকে। এমনি আপনি নিয়ে ওয়াশিংটন থেকে এসেছেন, সশরীরে এই আয়োজনটা দেখে, মানুষের সমাবেশ দেখে আপনার কি ভেতরে ইমপ্রেশনটা তৈরি হয়েছে বিষয়টা নিয়ে? চেষ্টা করি কিছু আবেগকে তাড়ানোর জন্য। যে হ্যাঁ, বিষয়টা এত বড়, এত বিশাল, দেশপ্রেমের এত শক্তিশালী প্রদর্শন, এবং সবাই সম্মিলিতভাবে বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার হচ্ছে সার্বিক দিক দিয়ে, আমি কোন কোন দিকটা বাদ দিব? অত্যাচার, হত্যা, জেল, জুলুম সমস্ত কিছু নিয়ে। তারা যে একা নয়, এই রক্ত যারা দিচ্ছেন, যাদেরকে হত্যা করা হচ্ছে, রেপ করা হচ্ছে, জেলে রাখা হচ্ছে, তারা যে একা নন।
এটার একটা দুর্দান্ত প্রদর্শনীর অর্থ হলো যে আমরা যে এখানে জেগে আছি সেটার একটি প্রকাশ কালকে আমি দেখলাম, এবং আমি বলবো যে ৭১-এ যখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কারণ শিশু ছিলাম। কিন্তু আজকে তো আমি শিশু নই। অতএব একজন সৈনিক হিসাবে, বাংলাদেশকে মুক্ত করার সৈনিক হিসাবে আমি নিজকে এটার অংশ হিসাবেই মনে করছি, এবং মনে করার জন্যই মনে করা নয়, যে কালকে যে মানুষের একতাবদ্ধ শক্তি আমি দেখলাম, তাতে এমন উজ্জীবিত এত দেশপ্রেম, যেটা আমাদের যদি কারো ভিতরে এখনো সুপ্ত হয়ে আছে, সেটা বের হয়ে আসছে বলেই আমার ধারণা। এবং অনেককেই কালকে আমিও এভাবে দেখেছি যে বাংলাদেশে তাদের প্রত্যেকের পারিবারিক বিষয়গুলো সহ দেশের সমাজের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সেখানে একে অপরের সাথে আলাপ করেছি, এবং ভবিষ্যতে বাংলাদেশকে এই এই ডক্টর ইউনূসের হাত থেকে মুক্ত না করা পর্যন্ত মনে হয় মানুষগুলো ঘরে ফিরবে না। এটাই নিয়ে আসলে আমার টেক ওয়েজ গতকাল থেকে। কিন্তু সেই সাথে আরেকটা কথা বলি, অস্ট্রেলিয়া থেকে লোক এসেছে, চায়না থেকে বাঙালি এসেছে, চায়না থেকে এখানে যোগদান করার জন্য। আমাদের যুক্তরাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রগুলোর প্রায় সকল জায়গা থেকে এসেছে। মিশিগান থেকে বিরাট বড় দল এসেছে, ফ্লোরিডা থেকে বিরাট বড় দল এসেছে, টেক্সাস থেকে এসেছে, ইউ নেম ইট, ক্যালিফোর্নিয়া থেকে এসেছে, তারপরে পার্শ্ববর্তী দেশ কানাডা থেকে এসেছে, মেক্সিকো থেকে এসেছে, ব্রিটেন থেকে এসেছে, জার্মান থেকে এসেছে। এই ছিল সমাবেশ। এই সমাবেশ যে স্বতঃস্ফূর্ত, এবং সেখান থেকে সেটার ভিতরে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি বাংলাদেশকে আসলে ভালোবাসেন, এবং বাংলাদেশে যা কিছু 14 মাসে ঘটে গেল তার একটি বিষয়কেও তারা ছোট করে দেখছেন না। ভবিষ্যতের বিচার হবে, এই ধারণাটাই আমার ইয়ে। বিচারের কথা হলো জাস্টিস, যে জাস্টিসটা হবে ন্যায় বিচার, কারোর প্রতি অন্যায় নয়। ধন্যবাদ। অনেক কষ্ট হলো বলো। বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা মার খাচ্ছে প্রতিদিন, নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। নিউ ইয়র্কে প্রতিবাদ করতে এসেও মার খেলেন। ভার্জিনিয়া আওয়ামী লীগের নেতা রাসেল এবং নিউ ইয়র্ক ছাত্রলীগের ছেলেটা যে মার খেলো, এই বিষয়টা হৃদয় নিয়ে হাসপাতালে যেতে হলো তাদেরকে। আচ্ছা, এই প্রশ্নটা আপনি না করলেও আমি এটা একটা উপস্থাপনা করতাম। আমি কিছুক্ষণ পরে নিজেও এটা নিয়ে লেখালেখি করব বা ইয়ে করব। বিষয়টা হলো, জিয়াই রাসেল ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি। আমি ভার্জিনিয়া বাসিন্দা। আমি জিয়াই রাসেলকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি খুবই সরল প্রকৃতির একটি মানুষ। অনেক ওনার হাতে যে জিনিসগুলো ছিল ডেমনস্ট্রেশনের জন্য, সেসব কলগুলো নিয়ে উনি বাঙালি দেখে একটি ভুল পথে ঢুকে পড়েন, কারণ সেই জায়গাটা ছিল বিএনপির জন্য অ্যালট করা। এখন তাকে সেখানে আপনারা ভিডিওতে দেখেছেন কি নির্মম ভাবে প্রহার করা হয়েছে, যেটা বাংলাদেশে এই বিএনপি এই মব তৈরি করছে, সেটা তারা এখানে নিয়ে আসলো। গণমাধ্যমের কথা বলবো না, সামাজিক মাধ্যমে এই ঘটনা ঘটার পর থেকে এখনো পর্যন্ত সকল মানুষেরা তুলনা করছে যে বিএনপির মহাসচিব, যাকে হাতের নাগালে পেয়েও ছাত্রলীগের ছেলেরা এই জেএফকে এয়ারপোর্টে একটি কথাও ওনার বিরুদ্ধে বলেনি, সেখানে সেই বিএনপি যারা বাংলাদেশে মব সৃষ্টি করে মানুষকে হত্যা করছে, ছাত্রলীগ সবাইকে হত্যা করছে, আক্রমণ করছে, নাজেহাল করছে, সেটা তারা জিয়াই রাসেলের উপর প্রয়োগ করলো।
অতএব তুলনামূলক ভাবে যে এটা খুবই ন্যাক্কারজনক, তুলনামূলক ভাবে নয়, এটা খুবই ন্যাক্কারজনক একটি কাজ। এটার আমি তীব্র নিন্দা জানাই সাংবাদিক হিসেবে, আমি একজন সমাজকর্মী হিসেবে এটাকে ঘৃণা প্রকাশ করছি, এবং বিএনপিকে অবশ্যই অবশ্যই এটা নিয়ে তাদের বিবৃতিও আমি আশা করছি, যে বিএনপি এটার প্রতি বিএনপির কাছ থেকেও আমরা চাই যে এটা নিয়ে তারা বিবৃতি দেখ। স্পেশালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, তিনি যদি ব্যক্তিগতভাবে পার্টির সেক্রেটারি হিসেবে একটি বিবৃতি দেন, সেটি খুব ভালো হবে। না হলে এই যে প্রেসিডেন্স তৈরি করে যাচ্ছেন, এই প্রেসিডেন্সের খেসারত কিন্তু আপনাদেরকে মনে হয় ভবিষ্যতে তাদের কাছ থেকে আপনাদেরকে পেতে হবে। আর দ্বিতীয় যে কথাটা, যে ছাত্রলীগের হৃদয়কে ঘুষি মারা হয় বা তারা মিলিটেন্ট, আপনি দেখবেন যে ছেলেটা তাকে আক্রমণ করেছে, সে কিন্তু একদম সে ট্রেইন, হৃদয় কিন্তু ট্রেন না, হৃদয় হলো সাধারণ একটি ছেলে। আর যে আক্রমণ করেছিল, তার মার দেয়ার ভঙ্গিমা যদি দেখেন আপনি, তারপর তাকে যখন পুলিশ মাটিতে শোয়ানোর পর এত শক্তিশালী পুলিশকে সে ঠেলে তুলে ধরছে, সো এটা হলো ট্রেনিং প্রাপ্ত মিলিটেন্ট। সে আসছেই এখানে তাকে টার্গেট করে একদম একা পেয়ে তাকে আক্রমণ করে, যদি পুলিশ সাথে সাথে তাকে না ধরতে পারত, তাহলে তাকেও হসপিটালে থাকতে হতো। অতএব এই বিচ্ছিন্ন দুটি ঘটনা আবার বিচ্ছিন্ন নয়, মূলত সেখানে ৩,০০০ বাঙালির যে উপস্থিতি বা ৩,৫০০, এই মানুষগুলোর সামনে কিন্তু এই ঘটনাগুলো ঘটেনি, আমরা কিন্তু জানতামও না, আমরা সেখানে ছিলাম। যে এই তারা, এটা বলবো কাপুরুষতার পরিচয় দিয়েছে, কারণ জেআরএসএল কে আক্রমণ করেছে পেছন থেকে, জেআরএসএল কে সামনে থেকে আক্রমণ করেনি। এবং জেআরএসএল কে আক্রমণ করেছে সে ভুলে তাদের জায়গায় চলে গেছে যেখানে বিএনপির অবস্থান। তারা বলতেই পারতো বা অন্য কিছু বলতে পারতো যে আপনি তো ভুল জায়গায়, কিন্তু তাকে ফিজিক্যালি আক্রমণ, মানে চরম আক্রমণ, সে এখন হসপিটালাইজড। এবং সেই ছেলেটাকে পুলিশ তাকে গ্রেফতার করেছে, সে মিলিটেন্টকে। এখনো পর্যন্ত আমরা পরবর্তী তথ্যগুলো সংগ্রহ করতে ব্যস্ত আছি। আপনার মাধ্যমে আমি হৃদয়কে আমরা প্রথম পরিচয় আমাদের সাথে, তাকে আমরা এখানে এনেছিলাম, আগামীতেও আনবো। আমরা খুবই ব্যক্তিগতভাবে মর্মাহত হয়েছি ওই ঘটনাটা দেখে। আর দর্শক জাহাঙ্গীর, আপনার তো আলাদা একটা ফ্যান গ্রুপ তৈরি হয়েছে, বিশেষ করে সেফ ডিপার্টমেন্টে সবাই সব কিছু কিন্তু দস্তগীর জাহাঙ্গীর বলবে, এমন একটা অ্যাপ্রোচ আছে সবাই। আপনাকে নাম উল্লেখ করে বেশ কিছু বক্তব্য এসেছে, যেমন একজন এডিটর বাংলাদেশ হিরো, দস্তগীর ভাই, আপনি কি জাতিসংঘের কোনো কর্মকর্তার সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও বাংলাদেশের নির্বাচন, আওয়ামী লীগ সহ 14 দল সহ মহাজোটকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় ইউনূস, এটা নাকি এই বিষয়টাকে আপনি কি তুলে ধরবেন? অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এটা আমার চলমান কর্মসূচি, চলমান কাজ। আমি সবসময় এই কাজটা করে যাই যখন জাতিসংঘের সাধারণ পরিষদ থাকে। আমি সবাইকে এই গুমরটা অনেকটা ফাঁক করে দিতে চাই যে জাতিসংঘের সাধারণ পরিষদ বলতেই কিন্তু এখানে একটা উৎসব ভাব, মানে তারা একটা পিকনিকে আসে আর কি। লক্ষ্য করে দেখবেন, নাম হলো জাতিসংঘ, কিন্তু কোনো জাতি কিন্তু এই সংঘের মেম্বার হতে পারে না, রাষ্ট্র কিন্তু মেম্বার হয়। এবং এই শব্দটি সংঘ, এবং সংঘের আমি ইংলিশে আমরা ট্রান্সলেট করে বলি ক্লাব। অতএব এখানে এই মুহূর্তে তারা কেউ কারো কোনো কথা শোনার জন্য এখানে আসেনি, এখানে জাহির করার জন্য এসেছে। যেমন ডক্টর ইউনূস ১১০ জন মানুষ নিয়ে, তার 2 মেয়ে সহ নিয়ে এখানে, তার মেয়েদেরকে আমি সম্মানের সাথে বলছি যে ওনারা ফটো সেশন করে বেড়াচ্ছেন, ড্রিঙ্ক করে বেড়াচ্ছেন, ক্লাবে যাচ্ছেন, পাবে যাচ্ছেন, এসব করে বেড়াচ্ছেন। আর বাংলাদেশ থেকে যে সহ পৃথিবীর সকল দেশের মানুষেরা আপনাদের জনগণের টাকায় বিজনেস ক্লাসে চড়ে এসেছেন এখানে আড্ডা মারার জন্য, পার্টি করার জন্য। অতএব এই সপ্তাহে এই সকল শোনার কেউ নেই, ব্রিফিং এরও কেউ নেই। তাই এখানে এই হাস্যকর বিষয়টা হলো যে পৃথিবীর সকল দেশের সাংবাদিকরা আসে সংবাদ সংগ্রহ করার জন্য। নাথিং হ্যাপেন হিয়ার, কিছুই হয় না। এখানে দেখবেন যে সবাই তার বক্তৃতা দিবে। সবচেয়ে ভালো বক্তৃতা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আই মিন ইট, আই মিন ইট। আপনারা যদি এটা পড়েন,
আপনারা যদি এটা শুনেন, আমি যতবার এই জাতিসংঘের ভিতর গিয়েছি ততবারই কোনো না কোনো জায়গায় আমি আটকে গিয়েছি, কারণ এটা কাজ করে না, চলে না। এটার ভিতরে সুপার ব্যুরোক্রেসি বাংলাদেশের ব্যুরোক্রেসির চেয়ে 1000 গুণ বেশি। অতএব হ্যাঁ, উত্তর হলো আমার এটা চলমান কাজ। থ্যাংক ইউ। আপনার একটা অনুষ্ঠান আছে, আপনাকে ছেড়ে দিতে হবে, কিন্তু ছাড়ার আগে ওই আপনার একটু আলাপ সম্পর্কিত করি আপনাকে, যে ছবিটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রফেসর ইউনূসের, আপনি এটা কিভাবে দেখেন? আমি এখনো পর্যন্ত ছবিটা শুধু দেখলাম। আমি পরখ করার অর্থ হলো যে আমি এটা নিয়ে মন্তব্য অবশ্যই করব। আমি ভেরিফাই করার চেষ্টা করছি। এখানে সন্দেহের অনেকগুলো কারণ দেখা দিয়েছে। একটা হলো প্রথম দর্শনেই মনে হচ্ছে এটা ফটোশপের মাধ্যমে করা বা এআই দিয়ে করা। এটা প্রথম দর্শনের কথা বলছি। দ্বিতীয়টা বলছি যে এখানে ওনার যে টিমের যারা প্রেসের টিম, তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে ওনার প্রেসের টিমের একজনও বাকি নেই, সবাই এখানে। অতএব তারা যেই দিন ছবিটা উঠলো সেই দিনই ছবিটা প্রকাশ না করে 4 দিন পরে প্রকাশের কারণটা কি? যেমন আমরা যখন পুলিশে কোনো কিছু রিপোর্ট করি তখন পুলিশকে বলতে হয় যে তোমার ঘটনাটা 4 দিন আগে ঘটলো, কিন্তু তুমি আজকে আসছো কেন? এই 4 দিন তুমি কোথায় ছিলে, কি করেছিলে? অতএব সন্দেহের তীর এখনো পর্যন্ত এটা ডক্টর ইউনূসের ওই টিম যারা এটাকে ক্রিয়েট করেছে বলে আমরা এখনো ভাবছি। তবে ভেরিফিকেশন আসবে। তারা হয়তো বা আরো অনেক কাজ তারা করেছে এখানে বসে বসে, যেমন এখানে 5 জন গ্রেফতার হয়েছে, এসব করে তারা তারা সবসময় মিথ্যা কথা, কারণ বিষয়টা তারা এখনো মনে করে অ্যানালগ এ রয়ে গেছে। ইটস নট অ্যানালগ। আমি যে কথাগুলো এখন যে শব্দগুলো বলছি, আপনারা এই সবগুলো শুধু স্ক্রিনশট নিয়ে এআই কে জিজ্ঞেস করলে বললে দেবে দস্তগির ইজ রাইট অর রং। সো তাদের এটা বুঝতে হবে যে তারা যে কোনো কাজ করার যে ট্র্যাক আমরা সবাই বের করতে ফেলতে পারবে, সেটা করাটা অনুচিত হবে। যদি তাই হয় যে এটা এআই দিয়ে তৈরি, তাহলে ডক্টর ইউনূসকে আমি আহ্বান করছি, আপনি শুধু এই একটি কারণে পদত্যাগ করতে পারেন যে আমি আমার টিম যে যেখানে আমি উপস্থিত ছিলাম না, সেই ছবি তৈরি করে প্রকাশ করার জন্যে আমি মনে করি কোনোভাবেই আমি ডক্টর ইউনূস আর ডক্টর ইউনূস নই, অতএব আমি সরে গেলাম। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব। আপনি আপনার যে প্রোগ্রামটা আজকে যেটা, ওটা নিয়ে একটু আমাদেরকে যদি জানাতেন, আপনার যে প্রোগ্রামটা কি উদ্দেশ্য এটা? জি, যে আমি ছোট্ট একটা দ্য ভয়েস এর পক্ষ থেকে ছোট্ট একটি সাইডলাইন সেমিনার করছি। বাংলাদেশ ইন ক্রসরোড, বাংলাদেশের ললেসনেস এই সকল এবং আমাদের সংবাদ কর্মীদের জেল, এই সকল নিয়ে কয়েকজন ডিগনেটরিজদের সাথে আমি আলাপ করব। আমি পরবর্তীতে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি। এখানে কারা কারা থাকবেন ডিগনিটারি? ডিগনেটরিজদের মধ্যে আছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, থাকবেন ডক্টর নুরুন নবী, থাকবেন নিঝুম মজুমদার সহ আরো অনেকেই, যারা কেউ কেউ আবার আমাকে রিকোয়েস্ট করেছেন যে ইয়ের আগে এটা প্রকাশ না করার। আরেকটা বিষয় হলো যে যেহেতু এই অনুষ্ঠানটা আসলে আমরা অনেকটাই, এটা কোনো সংবাদ সম্মেলন নয়, আমরা চেষ্টা করছি একটা নতুন ধারা তৈরি করার, যে বাংলাদেশে কি ঘটছে সেটা নিয়ে কি নোটের মাধ্যমে তারপর কয়েকজন ইনভাইট করা সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হওয়া।